আমার স্বামীর ছোট ভাই রাজীব আমার সামনে হাঁটু কেটে বসে তার হৃদয় উন্মুক্ত করল। বলল, সঞ্জনা, তোমাকে প্রথম দেখা থেকেই ভালোবেসে ফেলেছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাটের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নেপালের পোখরা অন্নপূর্ণা পর্বতমালার পাদদেশে আমরা দুজন স্বচ্ছ ফেবা লেকের তীরে একটি ছোট কাফেতে বসে আছি। দূরে বরফ থাকা পর্বতসিংহ আকাশে মাথা তুলে দাঁড়িয়ে। আশেপাশে কেউ নেই, শুধু আমরা দুজন আর প্রকৃতির অপরূপ দৃশ্য। রাজীব আমার স্বামী রোহনের ছোট ভাই, আমাদের সাথে ট্রেকিং করতে এসেছে। এখানে সপ্তাহখানিক আগে পৌঁছেছি আমরা। রোহনের পায়ে চোট লেগেছে, সে হোটেলে বিশ্রাম নিচ্ছে। আমি আর রাজীব প্রতিদিন বেরিয়ে পড়ি এই সুন্দর এলাকা ঘুরে দেখতে। এতদিন ভাবতাম রাজীব আমাকে একটি বোনের মতো দেখে, কিন্তু আজকের তার স্বীকারোক্তি সব বদলে দিল। পাহাড়ের মতোই উঁচু এক প্রেমের দাবি, যা আমি জানি পূরণ করা যাবে না। আমি স্তব্ধ হয়ে গেলাম, তার চোখের দিকে তাকালাম। রাজীবের চোখে অপেক্ষা আর আশা, কোনো না কোনো উত্তরের জন্য। কি বলবো আমি? এক মুহূর্ত আমার হৃদয় থমকে গেল। কফির কাপে চুমুক দিয়ে ধীরে ধীরে নিজেকে সামলালাম। বাইরে তাকালাম, লেকের নীল জল আমার মনের মতোই উদ্বেলিত। রাজীব, তুমি জানো আমি রোহনকে কতটা ভালোবাসি। আমাদের বিয়ে হয়েছে 4 বছর। আমি কথা শেষ করার আগেই রাজীব আমার হাত চেপে ধরল। আমি জানি সঞ্জনা, জানি, কিন্তু কি করব, নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আমি শুধু চাই তুমি জানো এতদিন ধরে আমার মনে কি ছিল গো। তার চোখে পানি, আমি বুঝতে পারছি তার ভেতরের যন্ত্রণা। আমিও কি করব বুঝে উঠতে পারছি না। রাজীব হঠাৎ করে উঠে দাঁড়াল। সঞ্জনা, এক জায়গায় নিয়ে যাব তোমাকে। একটা ছোট্ট গুহা আছে লেকের ওপারে। স্থানীয় একজন গাইড বলেছিল, খুব সুন্দর একটা জায়গা, সেখানে গেলে নাকি সব দুঃখ মিলিয়ে যায়। ও, আমি দ্বিধায় পড়লাম। রোহন হোটেলে একা, আর আমি তার ভাইয়ের সাথে। কিন্তু রাজীবের মুখে এমন অনুরোধ, আর সেই মুহূর্তে নিজেরও মনের জট খোলার একটা আকাঙ্ক্ষা। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আমরা হাঁটতে শুরু করলাম ফেবা লেকের তীর ধরে। লেকের একপাশে একটা ছোট্ট নৌকা ছিল, পর্যটকদের জন্য ভাড়া দেয়া। রাজীব নৌকাটা ভাড়া নিল। আমরা দুজন নৌকায় উঠে পড়লাম। সে নৌকা চালানো শুরু করল, আর আমি চুপ করে বসে রইলাম। সামনে বিশাল পাহাড়ের ছায়ায় নীল জল যেন ডুবে রয়েছে। কাছাকাছি এসে দেখলাম পাহাড়ের গায়ে একটা ছোট্ট ফাটল। এটাই সেই গুহার প্রবেশদ্বার। আমরা নৌকা থেকে নামলাম। রাজীব হাত বাড়িয়ে আমাকে সাহায্য করল। আমি ভিজে গেলে সে আমার হাত ধরে টেনে তুলল। তার ছোঁয়ায় আমার শরীর শিউরে উঠল। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে ভাবলাম মনে মনে। গুহার মুখে এসে থামলাম। অন্ধকার। রাজীব পকেট থেকে একটা ফ্ল্যাশলাইট বের করল। তুমি ভয় পাচ্ছ? সে জিজ্ঞেস করল। না, চলো দেখি ভেতরে কি আছে, বললাম আমি। ভেতরে পা রাখতেই আশ্চর্য হয়ে গেলাম। ঠান্ডা হাওয়া, আর মনে হচ্ছে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। শুনতে পাচ্ছ? জিজ্ঞেস করলাম। রাজীব মাথা নাড়ল। হ্যাঁ, এটাই এই গুহার রহস্য। স্থানীয়রা বলে এই গুহায় আত্মারা কথা বলে, তোমার মনের কথা শুনতে পায়। উত্তর দে আগো, আমি এসব বিশ্বাস করি না, বললাম আমি। সঞ্জনা, এখানে এমন অনেক কিছু আছে যা বিশ্বাসের বাইরে। চলো আরো ভেতরে যাই, আমি তোমার সাথেই আছি। গো, আমরা আরো ভেতরে এগোতে লাগলাম। গুহার দেয়ালে অদ্ভুত চিত্র, প্রাচীন কোনো সভ্যতার ছাপ। ফ্ল্যাশলাইটের আলো ফেলে দেখছি আঁকাবাঁকা পথ, আর মাঝে মাঝে ছোট ছোট হ্রদ। হঠাৎ আমার পা পিছলে গেল। চিৎকার করে উঠলাম। রাজীব দ্রুত আমার হাত ধরল, কিন্তু আমরা দুজনেই একটা ঢালু পথে গড়িয়ে পড়তে লাগলাম। ফ্ল্যাশলাইট হাত থেকে পড়ে গেল। চারদিক অন্ধকার। সঞ্জনা, তুমি ঠিক আছো? রাজীবের উদ্বিগ্ন কণ্ঠ। হ্যাঁ, লেগেছে, কিন্তু ভজনকর কিছু না, গিয়ে আমি জবাব দিলাম। রাজীব আবার ফ্ল্যাশলাইট খুঁজে পেল। আলো ফেলতেই আমরা দেখলাম আমরা একটা বড় হোলের মতো জায়গায় এসে পড়েছি, এবং সেখানে বিস্ময়করভাবে একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। এটা কি?
বিস্ময়ে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। রাজীব আমার মতোই বিস্মিত। জানি না গাইড সব কিছু বলেনি কি। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। সেখানে একটা বেদের মতো কিছু একটা, আর তার উপর একটা ছোট পাথরের বাক্স। পাথরের গায়ে খোদাই করা অদ্ভুত লেখা, কোনো প্রাচীন ভাষা। রাজীব সেই বাক্সটা হাতে তুলে নিল। খুব ভারী নয়। ও খুলে দেখো, আমি বললাম। কৌতূহলে আমার ভয় চলে গেছে। বাক্সটা খোলার চেষ্টা করল রাজীব, কিন্তু খুলছে না। লক করা আছে মনে হয়। হঠাৎ গুহার ভেতর থেকে একটা শব্দ এলো, যেন কেউ হাঁটছে। আমরা চমকে উঠলাম। কে ওখানে? রাজীব চিৎকার করে জিজ্ঞেস করল। কোনো উত্তর এলো না, কিন্তু আবার সেই শব্দ, এবার আরও স্পষ্ট, আরও কাছে। রাজীব, চলো, এখান থেকে বেরিয়ে যাই। আমি ভয়ে তার হাত ধরে টানলাম। না সঞ্জনা, আমি জানতে চাই এটা কি, আর এই বাক্সটা। রাজীব এখনও বাক্সটা খোলার চেষ্টা করছে। তখনই আমরা দেখলাম অন্ধকার থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে আসছে। আমার বুক ধুকভুক করতে লাগল। রাজীব আমাকে নিজের পেছনে রাখল। ফ্ল্যাশলাইটের আলো ফেললাম। দেখলাম একজন বৃদ্ধ লোক, সাদা লম্বা দাড়ি, পরনে প্রাচীন পোশাক। নমস্কার, সে বলল নেপালি ভাষায়। আমরা দুজনেই অবাক। একজন জন্মানো সেখানে এই গুহার ভেতরে। আপনি কে? রাজীব জিজ্ঞেস করল। আমি এই মন্দিরের রক্ষক। তোমরা কিভাবে এখানে এলে? রাজীব সংক্ষেপে বলল কিভাবে আমরা গুহায় এসেছিলাম, তারপর পিছলে এখানে পড়ে গেছি। বৃদ্ধ লোকটি মাথা নাড়ল। 100 বছরে তোমরাই প্রথম এখানে এসেছ। এই মন্দিরের কথা কেউ জানে না। আমি অপেক্ষা করছিলাম যেদিন কেউ আসবে। গু, আমি বিশ্বাস করতে পারছিলাম না আপনি 100 বছর ধরে এখানে আছেন। বৃদ্ধ হাসল। সময় এখানে ভিন্নভাবে চলে। আমি এখানে আছি যতদিন মনে আছে। কি? আর এই বাক্সটা? রাজীব জিজ্ঞেস করল, হাতে ধরা পাথরের বাক্সটা দেখিয়ে। বৃদ্ধের চোখ চকচক করে উঠল। সেটা খুব মূল্যবান জিনিস। এটা খোলার একটাই উপায় আছে। কি সেই উপায়? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের মনের গভীরে যা লুকিয়ে আছে তা স্বীকার করতে হবে। সত্যি কথা বলতে হবে, নিজের কাছে, একে অপরের কাছে। গিয়ে রাজীব আর আমি পরস্পরের দিকে তাকালাম। আমার মনে পড়ল মাত্র কয়েক ঘন্টা আগে সে আমাকে তার হৃদয়ের কথা বলেছে। আর আমি কি সত্যি করে জবাব দিয়েছি নাকি পালিয়েছি? আমিও। রাজীব শুরু করল। আমি সঞ্জনাকে ভালোবাসি, এটা সত্যি, কিন্তু আমি জানি এটা অন্যায়। রোহন আমার ভাই, আর সঞ্জনা তার স্ত্রী। আমি নিজের ভালোবাসা চেপে রেখেছি 4 বছর, কিন্তু আজ বলে ফেলেছি। উদ্ভির এবার আমার দিকে তাকালো। আর তুমি, তোমার মনের সত্য কি? আমি নিজের ভেতরে তাকালাম। সত্যি কি আমি রাজীবকে কোনো সময় ভিন্নভাবে দেখেছি? রোহনের প্রতি আমার ভালোবাসা অটুট, কিন্তু রাজীব, তার সাথে এই কদিন একসাথে থাকা, হাঁটা, কথা বলা, সব ভেবে দেখলাম আমি রোহনকে ভালোবাসি, এটা সত্য। কিন্তু কারণ আমার মনে সংশয় ছিল। কিন্তু বৃদ্ধ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমি বুঝতে পেরেছি রাজীবের সাথে আমার একটা অদ্ভুত বন্ধন আছে। এটা ভালোবাসা নয়, কিন্তু অন্য কিছু। যখন আমি রোহনের সাথে ঝগড়া করি, রাজীব সব সময় আমাকে বোঝার চেষ্টা করে, আমার কথা শোনে। রাজীব আমার দিকে অবাক হয়ে তাকালো। সঞ্জনা, তুমি কখনো আমাকে বলনি। কি কি বলবো আমি নিজেই বুঝতে পারিনি। আর তোমার আজকের কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেছি। বৃদ্ধ মৃদু হাসল। তোমরা দুজনেই নিজেদের সত্য স্বীকার করেছ। এবার এই বাক্সটা খুলবে কে? আশ্চর্যজনকভাবে রাজীবের হাতে ধরা বাক্সটা হঠাৎ করে খুলে গেল। ভেতরে একটা ছোট্ট পাথরের টুকরো, তার উপর অদ্ভুত চিহ্ন। এটা কি? রাজীব জিজ্ঞেস করল।
এটা সাপ মুক্তির পাথর। একসময় এই অঞ্চলে এক রাজা ছিলেন। তার প্রেমিকা তাকে ছেড়ে যাওয়ায় তিনি অভিশাপ দিয়েছিলেন, যে কেউ প্রেমে পড়বে তাদের প্রেম ব্যর্থ হবে। সেই অভিশাপ এখনও এই অঞ্চলে বিরাজ করছে। এই পাথর কি সেই অভিশাপ মুক্ত করতে পারে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। অভিশাপ? এসব তো কল্পকাহিনী। বৃদ্ধ মাথা নাড়ল। তুমি মনে করো না কেন? তোমাদের হৃদয়ে কি অনুভব করছ? এই পাহাড়, এই জায়গা তোমাদের টেনে এনেছে, যেন তোমরা নিজেদের সত্য জানতে পারো। কি করতে হবে আমাদের? রাজীব জিজ্ঞেস করল। এই পাথরটি নিয়ে ফেবা লেকের তীরে যাও। সূর্যাস্তের সময় পাথরটি জলে ভাসিয়ে দাও। তারপর দেখবে তোমাদের হৃদয় মুক্ত হবে। আমি এখনো সন্দিহান, কিন্তু রাজীব পাথরটি নিজের পকেটে রাখল। আমরা চেষ্টা করব। বৃদ্ধ মাথা নাড়ল। এবার যাও, গুহা থেকে বেরোনোর পথ আমি দেখাবো গো। বৃদ্ধ আমাদের নিয়ে গেল একটা ভিন্ন পথে, যেটা আমরা আসার সময় দেখিনি। সেই পথ ধরে আমরা সহজেই গুহার বাইরে এসে পড়লাম। কিন্তু বাইরে এসে দেখি বৃদ্ধ আমাদের সাথে নেই। কোথায় গেলেন উনি? আমি অবাক হয়ে চারদিকে তাকালাম। রাজীব মাথা নাড়ল। জানি না। যাই হোক, এখন সূর্যাস্তের আর ঘণ্টাখানিক বাকি। চলো ফেবা লেকে যাই। আবার নৌকায় উঠে লেকের অন্য পারে ফিরে এলাম। কিন্তু হোটেলে ফেরার আগে রাজীব পাথরটি বের করল। তুমি কি সত্যি এটা জলে ভাসাতে চাও? আমি ভাবছিলাম, তুমি কি বিশ্বাস করো অভিশাপের কথা? না জানি, কিন্তু আজ যা ঘটেছে তা বিশ্বাস করার মতোই। রাজীব বলল, আমি জানি না অভিশাপ আছে কিনা, কিন্তু আমি জানি যা ঘটেছে তা আমাদের মধ্যে স্পষ্টতা এনেছে। আমরা সত্য জেনেছি। আমি বললাম, সূর্য অস্ত যাচ্ছে। আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে। রাজীব পাথরটি হাতে নিয়ে আমার দিকে তাকালো। কি করব? পাথরটা জলে ভাসিয়ে দাও, দেখি কি হয়। কি? আমি বললাম। রাজীব পাথরটি জলে ছুঁড়ে ফেলল। পাথরটি একবার ডুবে গেল, তারপর আবার ভেসে উঠল। আশ্চর্যের বিষয়ে পাথরটি জলের উপরে ভেসে থাকল আর ধীরে ধীরে গোলাকার ঘুরতে লাগল। জল থেকে একটা অদ্ভুত আলো বেরোতে শুরু করল, যেন সব জল আলোকিত হয়ে উঠল। সেই আলো বাড়তে বাড়তে আমাদেরও গ্রাস করে ফেলল। আমি রাজীবের হাত ধরে নিলাম। একটা অদ্ভুত অনুভূতি, যেন শরীরের ভেতর কিছু একটা বদলে যাচ্ছে। কয়েক মুহূর্ত পর আলো মিলিয়ে গেল। আমি আর রাজীব দুজনেই অবাক। আমার ভেতরে কিছু একটা বদলে গেছে, যেন কোনো বোঝা নেমে গেছে। রাজীব, তুমি কি অনুভব করছো? আমি জিজ্ঞেস করলাম। আমি। রাজীব থামল। আমি এখন বুঝতে পারছি আমার তোমার প্রতি অনুভূতি কেন এত প্রবল ছিল। আসলে আমি তোমাকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম তোমার মধ্যে থাকা সেই বোনের মতো ভালোবাসা, যা আমার জীবনে কখনো ছিল না। আমাদের মা চলে যাওয়ার পর আমার জীবনে কোনো নারীর স্নেহ ছিল না। আগে আমি অবাক হয়ে তার কথা শুনছিলাম। আমিও অনুভব করছি রাজীবের প্রতি আমার আকর্ষণ ছিল না প্রেম, বরং সেই সাহচর্য যা আমার নিজের ভাইয়ের সাথে ছিল, যাকে আমি হারিয়েছিলাম অনেক বছর আগে।
রাজীব, আমিও একই অনুভব করছি। আমরা দুজনেই ভুল বুঝেছিলাম। রাজীব হাসল। সেই বৃদ্ধ ঠিকই বলেছিলেন, আমরা অভিশাপ থেকে মুক্ত হয়েছি। গে আমরা দুজনেই মুক্ত মনে হাসলাম, আর সেই পবিত্র মুহূর্তে আমরা এক নতুন সম্পর্কের জন্ম দিলাম, একটা সত্যিকারের ভাই বোনের সম্পর্ক। চলো রোহনের কাছে যাই। আমার মনে হচ্ছে তার সাথে আমাদের সম্পর্কে কিছু নতুন আবিষ্কার করতে পারব, আমি বললাম। আমরা হোটেলে ফিরে এলাম। রোহন বিছানায় শুয়েছিল, টিভিতে কিছু একটা দেখছিল। আমাদের দেখে উঠে বসল। কোথায় ছিলে তোমরা এতক্ষণ? আমি চিন্তা করছিলাম। কি? রোহন জিজ্ঞেস করল। রাজীব আর আমি পরস্পরের দিকে তাকালাম। কি করে বলবো সব কথা? দাদা, আমরা একটা অদ্ভুত অভিজ্ঞতা থেকে ফিরছি। রাজীব শুরু করল। আমরা দুজনে মিলে রোহনকে সব বললাম, গুহা, বৃদ্ধ, পাথর, সব কিছু। কিন্তু রাজীবের আমার প্রতি ভালোবাসার অংশটা আমরা অন্যভাবে বললাম আমাদের মধ্যে একটা মিথ্যা আকর্ষণ তৈরি হয়েছিল সেই অভিশাপের কারণে, যা এখন চলে গেছে। রোহন হাসল। তোমরা দুজন রূপকথা বানিয়ে আমাকে বিশ্বাস করাতে চাইছ? না রোহন, এটা সত্যি। কি? আমি জোর দিয়ে বললাম। রোহন সন্দেহ ভরে মাথা নাড়ল। আচ্ছা, আমি ভাবছিলাম আমাদের ট্রেকিং প্ল্যান একটু বদলালে কেমন হয়? আমার পা এখন ভালো আছে, কাল থেকে আমিও তোমাদের সাথে যাব। কিন্তু আমি মনে করি আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকটা বাতিল করে অন্য জায়গায় যাওয়া উচিত। কে? কোথায়? রাজীব জিজ্ঞেস করল। মুস্তাং, আরও উত্তরে। আমি শুনেছি সেখানে আরও অদ্ভুত জায়গা আছে গিয়ে। আমরা দুজনেই সম্মত হলাম, কিন্তু আমার মনে একটা অজানা আশঙ্কা ছিল। পরের দিন সকালে আমরা একটা জিপ ভাড়া করে মুস্তাং যাওয়ার জন্য রওনা হলাম। রাস্তা ছিল দুর্গম, পাহাড়ি, আঁকাবাঁকা। কয়েক ঘন্টা ড্রাইভ করার পর আমরা পৌঁছালাম জমসম শহরে, মুস্তাং জেলার গেটওয়ে। সেখান থেকে আমরা আরও উত্তরে যাব, কাকবেনি গ্রামে। জমসমে একটা সুন্দর হোটেলে উঠলাম। রুম আলাদা আলাদা নিলাম 3 জন। রাতে ডিনারের সময় হোটেলের ম্যানেজার বললেন, আপনারা কাকবেনি যাবেন, সেখানে একটা বিখ্যাত মন্দির আছে, মুক্তিনাথ মন্দির, আপনাদের দেখতে হবে। কি? অবশ্যই দেখব। কি? রোহন বলল। সেই রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম সেই বৃদ্ধ আমাকে বলছেন, তোমরা অভিশাপ থেকে মুক্ত হয়েছ, কিন্তু এর মূল্য চুকাতে হবে। মুক্তিনাথ মন্দিরে যাও, সেখানে তোমাদের পথ দেখানো হবে। পরদিন সকালে আমি রোহন আর রাজীবকে স্বপ্নের কথা বললাম। আবার সেই বৃদ্ধ? রোহন সন্দেহ ভরে জিজ্ঞেস করল। রাজীব কিন্তু আমার কথা মন দিয়ে শুনল। মুক্তিনাথ মন্দিরে অবশ্যই যাব আমরা। সেদিনই আমরা কাকবেনি চলে গেলাম। সেখান থেকে মুক্তিনাথ মন্দির আরও ওপরে, 3700 মিটার উচ্চতায়। ঘোড়া ভাড়া করে আমরা উঠতে শুরু করলাম। চারদিকে অপরূপ দৃশ্য, হিমালয়ের বরফ থাকা চূড়া আর নিচে গভীর উপত্যকা। মন্দিরে পৌঁছালাম দুপুরের কিছু পরে। একটা ছোট মন্দির, কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্ব অনেক। হিন্দু আর বৌদ্ধ উভয় ধর্মের লোকেরা এখানে আসেন। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, অদ্ভুত শান্তি অনুভব করলাম। কিন্তু আমার খুঁজে পাওয়া লাগল কিছু একটা, স্বপ্নের বৃদ্ধের কথা মতো। হঠাৎ মন্দিরের ভেতর একজন সন্ন্যাসী আমাদের কাছে এলেন। তোমরা 3 জন বোধহয় ভারত থেকে এসেছ। আমরা মাথা নাড়লাম। হ্যাঁ, কলকাতা থেকে। গিয়েও তোমাদের মধ্যে একজন স্বপ্নে এক বৃদ্ধকে দেখেছ, তাই না? সন্ন্যাসী জিজ্ঞেস করলেন। আমরা 3 জনই চমকে উঠলাম। আপনি কি করে জানলেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি আমাকে বলেছেন, তোমরা আসবে, আমার সাথে এসো। আমরা সন্ন্যাসীর পেছনে পেছনে চললাম। তিনি আমাদের নিয়ে গেলেন মন্দিরের পেছনে একটা ছোট্ট কুটিরে। সেখানে একটা টেবিলের ওপর রাখা একটা প্রাচীন পুঁথি। তোমরা একটা অভিশাপ থেকে মুক্তি পেয়েছ, কিন্তু এটা সম্পূর্ণ হয়নি। সন্ন্যাসী বললেন কেন? রাজীব জিজ্ঞেস করল। সেই অভিশাপ তার শক্তি হারিয়েছে, কিন্তু এর পেছনে রহস্য তোমরা জানো না। সেই রাজা যিনি অভিশাপ দিয়েছিলেন, তিনি শুধু প্রেমিকার বিশ্বাসঘাতকতার কারণে নয়, নিজের ভাইয়ের বিশ্বাসঘাতকতার কারণেও অভিশাপ দিয়েছিলেন। তার ভাই তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। রোহন আর রাজীব পরস্পরের দিকে তাকাল। তাহলে আমাদের সাথে এর কি সম্পর্ক? রোহন জিজ্ঞেস করল। তোমরা 2 ভাই আর একজন নারী,
তোমাদের মধ্যে লুকিয়ে থাকা সত্য বেরিয়ে এসেছে, কিন্তু পুরো সত্য নয়। সন্ন্যাসী বললেন। রোহন হঠাৎ অস্বস্তি বোধ করল। আপনি কি বলতে চাইছেন? তোমার মনের ভেতরেও একটা সত্য লুকিয়ে আছে, তাই না রোহন? সন্ন্যাসী জিজ্ঞেস করলেন। রোহন পাংশু হয়ে গেল। আমি জানি না আপনি কি বলছেন। সন্ন্যাসী পুঁথিটি খুললেন। এখানে লেখা আছে, অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য 3টি হৃদয়ের সত্য প্রকাশ পেতে হবে। তোমরা দুজন তোমাদের সত্য জেনেছ, কিন্তু তৃতীয় সত্য এখনও লুকিয়ে আছে। কি? রোহন উঠে দাঁড়াল। আমি আর এসব শুনতে চাই না, আমরা এখনই ফিরে যাব। গো রোহন, তুমি কি লুকাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। রোহন আমার দিকে তাকাল, তার চোখে অপরাধ বোধ। সঞ্জনা, আমি তোমাকে সত্যি কথা বলিনি। গিয়ে কি বলনি? আমি জিজ্ঞেস করলাম। আমার বুক ধুকভুক করছিল। আমি জানতাম রাজীব তোমাকে ভালোবাসে। আমি জানতাম সে তোমার সাথে একা সময় কাটাতে চায়। তাই আমি ইচ্ছে করেই নিজের পায়ে ব্যথার ভান করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আমি পরীক্ষা করছিলাম তোমাদের দুজনকে। গিয়ে কি? রাজীব আর আমি একসাথে বলে উঠলাম। আমি নিজেকে পরীক্ষাও করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম আমি কতটা ঈর্ষান্ত হব। আমি আমার ভাইকে অবিশ্বাস করি না, কিন্তু আমি নিজেকে জানতে চেয়েছিলাম গো। আর এখন তুমি কি জানলে? সন্ন্যাসী জিজ্ঞেস করলেন। আমি জানলাম আমি আমার ভাইকে বিশ্বাস করি, আর আমার স্ত্রীকেও। আমি জানলাম ঈর্ষা আমার ভেতরে আছে, কিন্তু তা আমার ভালোবাসাকে ছাড়িয়ে যায়নি গো। সন্ন্যাসী হাসলেন। এই হলো সেই তৃতীয় সত্য। এখন তোমরা সম্পূর্ণভাবে মুক্ত। রাজীব রাগে ফুঁসছিল। দাদা, তুমি আমাদের নিয়ে খেলেছ? না রাজীব, আমি নিজেকে জানতে চেয়েছিলাম। আমি জানতাম না এর পেছনে কোনো অভিশাপ আছে। আমি শুধু আমাদের সম্পর্কের পরীক্ষা নিচ্ছিলাম গো। আমি রোহনের কাছে গেলাম, তার হাত ধরলাম। রোহন, তুমি যদি আমাকে বিশ্বাস করতে, তাহলে এমন পরীক্ষা দিতে না গো। আমি জানি সঞ্জনা, আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করো গো। রাজীব এখনও রাগে ছিল, কিন্তু ধীরে ধীরে শান্ত হল। দাদা, আমি বুঝতে পারি তোমার ভাবনা, কিন্তু এভাবে আমাদের পরীক্ষা করা ঠিক হয়নি কে। সন্ন্যাসী পুঁথিটি বন্ধ করলেন। তোমরা তিনজনই এখন জানো তোমাদের হৃদয়ে কি আছে। এখন সময় এসেছে তোমাদের মধ্যে যে বন্ধন আছে তাকে আরও মজবুত করার। সন্ন্যাসী আমাদের হাতে 3টে ছোট্ট পাথরের টুকরো দিলেন। এগুলো নাও, যখনই তোমরা কেউ সন্দেহে পড়বে, এগুলো তোমাদের পথ দেখাবে। আমরা 3জন পরস্পরের দিকে তাকালাম। আমরা বুঝতে পারছিলাম আমাদের মধ্যে যে বন্ধন, তা এতদিন ধরে পরীক্ষিত হয়েছে, এবং এখন তা আরও মজবুত হয়েছে। সেই রাতে আমরা 3জন মুক্তিনাথ মন্দিরের বাইরে বসে আকাশের তারা দেখছিলাম। অন্নপূর্ণা পর্বতমালার চূড়া চাঁদের আলো ঝলমল করছিল। আমি এখনও বিশ্বাস করি না এত কিছু ঘটে গেল মাত্র কয়েকদিনে। আমি বললাম। রোহন আমার হাত ধরল। এসব সত্যি হোক বা না হোক, আমরা 3জন আরও কাছাকাছি এসেছি। রাজীব মাথা নাড়ল। হ্যাঁ দাদা, আমরা এখন আরও ভালোভাবে জানি আমরা কি চাই। মুক্তিনাথের শান্ত বাতাসে আমরা 3জন বসে রইলাম, আমাদের হৃদয়ে নতুন এক উপলব্ধি নিয়ে, আর সামনে অনেক নতুন অভিজ্ঞতার প্রতীক্ষায় 3 সপ্তাহ পরে কলকাতায় ফেরার পর আমি রোহনকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই বিশ্বাস করো আমরা অভিশাপ থেকে মুক্তি পেয়েছি? রোহন হাসল। আমি এখন অন্য এক অভিশাপে আছি, তোমাকে আমার জীবনে পাওয়ার অভিশাপ, যাতে থেকে আমি কখনো মুক্তি চাই না। গিয়ে আমি হাসলাম, আর সেই ছোট্ট পাথরের টুকরো যা এখনও আমার কাছে আছে, তা আমার কাছে মূল্যবান হয়ে উঠল, যেন সেটা আমাদের ভালোবাসার প্রতীক। রাজীব সে বেঙ্গালুরুতে চলে গেল নতুন চাকরি নিয়ে, কিন্তু এখন আমাদের মধ্যে একটা নতুন বন্ধন, এক ভাই বোনের সম্পর্ক। আমার মনে হয় সত্যিই সেই অভিশাপ ছিল, আর আমরা তা থেকে মুক্তি পেয়েছি। কিন্তু কে জানে, হয়তো এটা ছিল শুধুই একটা অদ্ভুত অভিজ্ঞতা নেপালের পাহাড়ে, যেখানে আমরা নিজেদের মুখোমুখি হয়েছিলাম আর জেনেছিলাম আমাদের হৃদয়ে কি আছে। যাই হোক, এখন যখনই আমরা 3জন একসাথে বসি, আমাদের চোখে এক অদ্ভুত আলো জ্বলে।
আর আমরা জানি আমাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন আছে।